হ্যালো এভরিওয়ান, আজকে রক্ত রহস্যের দ্বিতীয় এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ছোটবেলা থেকেই আমি বিভিন্ন মানুষের মুখ থেকে শোনা তাদের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ভূতের ঘটনা শুনতে আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি, এবং রক্ত রহস্য এপিসোডে আমি কিন্তু এটাই করে থাকি, বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বেশ কিছু সত্যিকারের ভূতের ঘটনাকেই তুলে ধরি। আজকের ঘটনাটি সত্যি নাকি মিথ্যা তা আমি জানি না, কারণ আমিও ঘটনাটা তার মুখ থেকেই শুনেছি। তারপর আমারও মনে হয়েছে যে ঘটনাটি বেশ ভয়ের, সকলেরই ভালো লাগতে পারে। এটা একটা শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মতো ঘটনা, যেরকম ঘটনা আমি রক্ত রহস্য এপিসোডে বলে থাকি। এবং আজকেও এমন একটা ঘটনা আছে, এটা একটা কয়েকজন স্কুল জীবনের বন্ধুদের ঘটনা, এবং ঘটনাটা যখন আমি শুনি তখন আমারও বেশ ভয় লেগে গেছিল। তো তখন আমি ঠিক করেছি এই ঘটনাটি আজকের এপিসোডে বলবার জন্য। আর পুরো ঘটনাটা বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এন্টারটেনমেন্ট হিসেবে শোনা যেতেই পারে। তবে আমাকে যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি বলেছেন এই ঘটনাটা সত্যিকারের ঘটনা, কারণ ওই মুহূর্তটার সাক্ষী নাকি উনি নিজেই। তাই এই ঘটনাটাকে সত্যি ধরে নিয়েই শুরু করলাম আজকের এপিসোড। তো যিনি আমাকে ঘটনাটি পাঠিয়েছেন তিনি আমার মায়ের ছোটবেলার বন্ধু। তার নাম সম্প্রীতা রায়, আমি তাকে সম্প্রীতা মাসি বলেই ডাকি। পেশায় তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। ধন্যবাদ সম্প্রীতা মাসি তোমায় রক্ত রহস্যের এপিসোডে তোমার জীবনে ঘটে যাওয়া এমন একটা ঘটনা পাঠানোর জন্য। তো এখান থেকে ঘটনাটি বলা শুরু করছি। এই ঘটনাটি বলার আগে একটা কথা বলি, এখনও আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি না। তবে যেটা ঘটেছিল সেটা শুধু আমি না, আরও দুজন দেখেছিল, এবং ওর পর থেকে আমরা আর ওই জায়গায় কখনো যাইনি। 2022 সালের নভেম্বর মাস, আমি আর আমার আরেক বন্ধু তখন চন্দননগরের আরও এক বন্ধুর বাড়িতে ছিলাম দীপাবলির ছুটিতে। ওদের বাড়ির পিছনে একটা বহু পুরনো কুয়ো ছিল, প্রায় 25-30 বছর কেউ ব্যবহারই করেনি। ধারে একটা নিম গাছ, আর কুয়োর গায়ে সবুজ শ্যাওলা জমে আছে। একদিন দুপুরে আমরা খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে ওর ঠাকুমা বললেন, ও কুয়োটা ভালো না রে, বহু বছর আগে একটা মেয়ে এখানে ডুবে গেছিল, লোকে বলে রাত হলেই ও কাঁদে। আমরা হেসে উড়িয়ে দিলাম, কিন্তু সন্ধ্যের পরেই শুরু হলো অদ্ভুত কিছু। প্রথম রাতে আমি ঘুমোতে যাচ্ছি, হঠাৎ কানে এলো খুব দূর থেকে একটা মেয়ে গলা ফাটিয়ে কাঁদছে। স্পষ্ট না, কিন্তু যেন চাপা গলায়, ঠিক যেন জলের তলায় নিচ থেকে আসছে। আমি ভাবলাম পাশের বাড়ি থেকে আসছে, কিন্তু বন্ধুটাও বলল, শুনলি, কুয়োর দিক থেকে আসছে না মনে হচ্ছে। দ্বিতীয় রাতে আমরা সাহস করে ছাদে উঠলাম, ওখান থেকে কুয়োটা দেখা যায়। রাত তখন প্রায় 2টো। নিচের কুয়োটার পাশে একটা সাদা কাপড়ের মতো কিছু দেখা যাচ্ছিল। প্রথমে মনে হলো কারা যেন ওখানে কাপড় শুকোতে দিয়েছে, কিন্তু মাঝরাতে আমরা ভালো করে তাকাতেই দেখি কাপড় না, একটা মেয়ের ছায়া, লম্বা, চুপ করে দাঁড়িয়ে আছে কুয়োর একদম পাশে, কোনো নড়াচড়া নেই। আমি ফিসফিস করে বন্ধুটাকে বললাম, ওটা কি মানুষ? বন্ধু বলল, চল নিচে যাই। আমি বললাম, ভুল করেও নামবি না। আমরা সিঁড়ি দিয়ে নেমে এলাম, কিন্তু জানলা দিয়ে বাইরে তাকাতেই কুয়োর ধারে কিছুই নেই। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার ঘটল শেষ রাতটায়, তৃতীয় দিন। রাতে বাথরুমে যাব, দরজা খোলার সময় দেখি জানলার ফাঁক দিয়ে কুয়োর দিকটা দেখা যাচ্ছে। দেখি সেই মেয়েটা আবার দাঁড়িয়ে, কিন্তু এবার সে নিচের দিকে তাকিয়ে নয়, আমার দিকেই তাকিয়ে। আমার গা তখন হিম হয়ে গেল।
তার মুখ দেখা যাচ্ছিল না, চুলে ঢাকা, কিন্তু হাত দুটো একেবারে শুকনো ছিল, যেন কেউ বহুদিন জলের তলায় ডুবে আছে। আমি চেঁচিয়ে উঠলাম, বন্ধুরা ছুটে এলো। ওরা কিছুই দেখতে পায়নি তখন, কিন্তু আমার কণ্ঠ কাঁপছিল, পা শক্ত করে দাঁড়াতে পারছিলাম না। পরের দিন সকালে আমরা কুয়োটা গিয়ে দেখলাম নিচে কিছুই নেই, শুধু খুব কড়া একটা গন্ধ আর একটা পুরনো বালিশ ভেসে আছে জলের তলায়। বন্ধুর ঠাকুমা বললেন, ওটা তো ওই মেয়েটার, সেদিন ডুবে গেছিল, সেদিন ওর বালিশও পাওয়া গেছিল ওই কুয়োতেই। ঠাকুমার মুখে যখন এই কথা শুনলাম, তখন বুকের ভেতরটা যেন এক ঝটকায় কেঁপে উঠল। আমি আর কিছু বলিনি, শুধু চুপচাপ ওখানেই দাঁড়িয়েছিলাম। বালিশটা জলের তলায় আস্তে আস্তে ভেসে যাচ্ছিল, আর জলটার রং সেটাও যেন একটু ঘোলা, একটু কালচে, যেন অনেক পুরনো কিছু লুকিয়ে আছে তার ভেতর। আমাদের কারোর সাহস হয়নি কুয়োর মধ্যে তাকিয়ে বেশিক্ষণ থাকতে। কেউ কিচ্ছু বলছিল না, কিন্তু সবাই একই রকম অনুভব করছিলাম, যেন আমাদের উপর কেউ নজর রাখছে। সেই ঘটনার পরের দিনই আমি আর আমার ওই বন্ধু আমাদের সেই চন্দননগরের বন্ধুর বাড়ি থেকে কলকাতায় ফিরে আসি। এখনও রাতে চোখ বন্ধ করলে মাঝে মাঝে সেই মুখটা ভেসে ওঠে, যেটা আমি পুরোপুরি দেখিনি কিন্তু মনে গেঁথে আছে। চন্দননগরের সেই বন্ধুর সঙ্গে এখনও যোগাযোগ আছে, তবে ও বলেছে এর পরেও মাঝে মাঝে সেই কান্নার শব্দ শোনা যায়। এমনকি একদিন সকালে ওর মা দেখেছেন কুয়োর ধারে গাছের নিচে ভেজা একটা সাদা জামা পরে আছে, অথচ আগের দিন ওখানে কিছুই ছিল না। আমরা কুয়োতে কিছু ফেলার সাহসই করিনি, কিন্তু কিছু তোলার তো প্রশ্নই ওঠে না। এরপরে সম্প্রীতা মাসি আমাকে বলে, এই ঘটনাটা বাস্তব কিনা সেটা বিশ্বাস করবি কিনা জানি না, কিন্তু আমি আজও ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, কারণ সব কিছু নিজের চোখে দেখেছি ও কানে শুনেছি। আমার তো ঘটনাটা বেশ ভালোই লাগলো, তো আপনাদের কেমন লাগলো জানান আপনারা, এবং তার পাশাপাশি আপনারাও আমাদেরকে আপনার ঘটনা পাঠাতে পারেন, এবং তার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাকে ঘটনাটি পাঠাতে পারেন, অথবা রক্তরহস্যের ফেসবুক পেজের ইনবক্সেও পাঠানো যাবে। লিখে পাঠাতে পারেন অথবা অডিও করেও পাঠাতে পারেন। আর এমন ঘটনার পাঠানোর চেষ্টা করবেন যেটার মধ্যে গা ছমছম একটা ব্যাপার থাকবে। এই রকমই ঘটনা আমি চাই শোনানোর জন্য, তো পাঠাতে থাকুন আপনার ঘটনা। তো দেখা হচ্ছে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।